নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি। আজকে লেখিকা চণ্ডী ভট্টাচার্যের লেখা যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো, সেই গল্পটির নাম হচ্ছে শাশ্বতী ম্যামের বাঘ শিকার। দারুণ একটি মজার হাসির গল্প। গল্প পাঠ শুনতে থাকুন, আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, শাশ্বতী ম্যামের বাঘ শিকার। আগেকার দিনে বনে জঙ্গলে গিয়ে অনেকেই বাঘ হাতি শিকার করতেন বটে, তবে শতকরা ৯৯ ভাগ ক্ষেত্রে তাঁরা হতেন পুরুষ মানুষই এবং তাদের হাতে কোনো না কোনো প্রচলিত অস্ত্রশস্ত্র থাকতই থাকত। কিন্তু এ যুগে সুন্দরবনের একটা বাঘ, মানে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে একজন সুন্দরী বাঙালি মহিলা যে সেরকম কোনো অস্ত্র ছাড়াই শিকার করে ফেলতে পারেন, তা শুধু ভারত কেন, সারা পৃথিবীর কারোরই বোধহয় জানা ছিল না। প্রথম জানতে পারে হাবড়াবাসী। তবে হ্যাঁ, টাইগার ঘায়েল করা মহিলাটি অবশ্য একটু জাঁদরেল টাইপের, চেহারা এবং শক্তিতে নয়, নিজের ব্যবহারে, এমনকি শাসনেও। তবে তিনি একজন সম্মানীয়া মহিলা, পেশার দিক দিয়ে আবার এক স্কুল শিক্ষিকা। বাইরে থেকে তিনি নম্রভদ্রই, কিন্তু হাবড়ার যে স্কুলটাতে শিক্ষকতা করেন সেখানে তার ভয়ে কাঁপে ক্লাস 5 to 12 সব কজন ছাত্রছাত্রী। অথচ মজার ব্যাপার এই যে তার 7 বছরের চাকরি জীবনে এমন একজন গার্জিয়ানও পাওয়া যাবে না যিনি বলতে পারেন শাশ্বতী ম্যাডাম আজ পর্যন্ত কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলেছেন। কেউ দুষ্টুমি করে ধরা পড়লে তিনি শুধু তাকে ডেকে পাথরের মতো চোখে তাকিয়ে কড়া গলায় একবারই মাত্র জিজ্ঞাসা করেন, এই, তুমি কি এ কাজটা করেছো? সে প্রশ্নের উত্তর এলো কি না এলো, কিছুক্ষণের জন্য তিনি তার চোখের দিকে লাভা বর্ষানো আগ্নেয়গিরির মতো তাকিয়ে থাকবেনই থাকবেন। ব্যাস, সেখানেই স্টুডেন্টের কম্ম ফতে হবার জোগাড়। শরীরের ভেতরে তার তখন বইতে শুরু করবে কনকনে এক হিমালয়ান স্রোত। শুধু কি ছাত্রছাত্রী, স্কুলের স্যারেরা পর্যন্ত তাকে একটু সমঝে চলেন। ইয়ার্কি মেরে বেফাস কোনো মন্তব্য ঘুণাক্ষরেও করেন না, কেননা তাঁরা এতদিনে বুঝে গিয়েছেন সেটা করতে গেলে সপাটে ঝাড় খেতে হবে, ইংলিশ ঝাড়। মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এই স্কুলে শাশ্বতী ম্যাম জয়েন করার 1 মাসের মধ্যেই বিয়ে নিয়ে ইয়ার্কি মারতে গিয়ে যেমন ঝাড় খেয়েছিলেন লাইফ সায়েন্সের স্যার মনোরঞ্জন ঘোষ। বেচারি মনোবাবু তখন জানতেনই না এই ম্যাম মনে করেন পুরুষ জাতি হলো আদতে একটা ম্যা ম্যা করা ভেড়ার দল। তাদের প্রতি তাই তাঁর রয়েছে তীব্র অবজ্ঞা। আর তার জন্যে 37টা বছর পার করার পরেও তিনি কাউকে 7 পাক ঘুরে অক্টোপাসের মতো বাঁধেননি। দৃঢ়ভাবে প্রতিজ্ঞাও করেছেন ওসব ন্যাকা ন্যাস্টি বাঁধন তিনি বাঁধবেনও না কোনো দিন। সে না হয় হলো, তিনি না হয় একটু কড়া টাইপেরই, কিন্তু সমাজের চোখে প্রকৃতিগতভাবে তিনি তো নারী। সেই তিনি যে প্রচণ্ড ক্ষমতা দেখিয়ে খালি হাতে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকেই শিকার করে বসবেন, সেটা ভাবা যায়নি। কাণ্ডটা অবশ্য একতরফা ছিল না। বাঘটি যদি তার নিজের ট্রাক ছেড়ে অন্য ট্রাকে খেলতে না যেতেন, জোরালো হাতে কারোর ছুঁড়ে মারা বাটখারার মতো কথার আঘাতে ঘায়েল তিনি হতেনই না, না, কিছুতেই না। তবে এই বাঘের কথা শুনে প্রথমে সকলে যেটা ভাববে তা কিন্তু মোটেই নয়। এই বাঘটি অনেক কিছু মালুম করতে পারেন ঠিকই, কিন্তু শার্দুলজনিত হালুম তিনি একবারও করেন না। করবেনই বা কী করে? তিনি টিচার যে, শাশ্বতী ম্যামের স্কুলেরই ফিজিক্যাল এডুকেশনের টিচার। নাম তাঁর রজতকান্তি দত্ত।
তবে বাঁচখাই একখানা গলা, চোখও বড় বড়, তার উপর একটু রাগী বলে সেই রাগের চোটে অবাধ্য ছাত্রদের পিঠে মাথায় ঠাঁই ঠুঁই করে জোরসে কত কিলচর গাঁটটাও মারেন টারেন। আর সেটাতেই হয়েছে কেলোর কীর্তি। মার খাওয়া ছাত্ররা সামনে তাকে ভয় পেলে কি হবে, আড়ালে আবডালে ডাকেই ডাকে RST মানে রেগে শান্তি বাঘ। সেই রজতবাবু অবশ্য নিজের ফিল্ড ছেড়ে অন্য ফিল্ডে যেতে চাননি কখনোই, কারণ তেমন মানুষই তিনি নন। ছাত্রদের উপরে মাঝে মধ্যে চোটপাট ছাড়া বাইরে তিনি মিশুকে মানুষই। তাছাড়া বাবা মা মারা যাবার পরে 4 বোনের বিয়ে দিতে দিতে তার বয়স এখন 44 পেরিয়ে 45-এ পড়েছে। তিনি তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই পর্বে এসে আর যাই করুন না কেন বিয়েটি আর করবেন না। তা নিয়ে আফসোসও তার নেই একটুও। আশেপাশের চেনা মানুষদের সঙ্গে থেকে আর এদিকে ওদিকে ঘুরে বেড়াবার নেশা বজায় রেখে জীবনটাকে তিনি দিব্যি কাটিয়ে দিচ্ছেন। এমন মানুষই একটু ঘটনার পরিপ্রেক্ষিতে কী কুক্ষণে যে নিজের ট্রাকটা ছেড়েছিলেন। এই গল্পের হে পাঠকবর্গ, এই লেখক আপনাদের জানাচ্ছেন যে ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে, আর আপনারা সেটা শুনবেন কৌস্তব বাগ নামের এক স্যারের মুখ দিয়ে বলা গল্পের ভেতর দিয়ে। কেমন? কিন্তু গল্পের পিছনেও তো গল্প থাকে, সেভাবেই শুনুন না। HB বয়েজ স্কুলের প্রতাপবাবু ক্লাস 8-এর ক্লাস টিচার হিসাবে সেকেন্ড সামেটিভের রেজাল্ট আপলোড করছিলেন। আর সেটা করতে গিয়ে এক জায়গায় এসে একেবারে হাঁ, ভুরু কুঁচকে মনে মনে বিস্ময় প্রকাশ করলেন। বাংলায় 0 পেয়েছে, বাংলায়, তাও 25-এ 0। ছেলেটার নাম রণদেব মজুমদার, সেকশন সি, রোল 47। পরীক্ষার খাতায় 0 যে অনেকে পায় তা তিনি জানেন। বিজ্ঞানে পায়, ইংরেজিতে পায়, অঙ্কে তো পাই। এমনকি তার নিজের সাবজেক্ট ইতিহাসের খাতাতেও একবার 7-এর একজনকে তিনি 0 দিয়েছিলেন। কিন্তু তা বলে নিজেদের মাতৃভাষা বাংলায় 0, এও কি হয়? ক্লাস টিচার হিসাবে প্রতাপবাবুর মন অবশ্য নির্দ্বিধায় মেনে নিতে চাইল না ব্যাপারটাকে। এটা কি সত্যি নাকি পুরোটাই ভুলের ফের? এর উত্তর একজনই দিতে পারেন, তিনি হলেন বাংলার স্যার বিধানবাবু। কারণ সেই ভদ্রলোকই ওই খাতা কটা দেখেছেন। হতে পারে যে মার্কস ফয়েলে নাম্বারটা তুলতে গিয়ে কোনো কারণে তার ভুল হয়ে গিয়েছে, হয়তো 10-10-এর জায়গায় মনের ভুলে 0 বসিয়ে ফেলেছেন। কি যে হয়েছে তিনিই ভালো বলতে পারবেন। অতএব চললেন সেই বিধানবাবুর কাছে। টিচার্স রুমেই ছিলেন বিধানবাবু। তার সামনে মেলে ধরতেই হলো মার্কস ফয়েলটাকে। দেখুন তো বিধানদা, এই নাম্বারটা ঠিক আছে কি না? বিধানবাবু খাতাটা হাতে নিয়ে প্রথমেই উল্টে পাল্টে দেখলেন, তারপর নামে চোখ বুলিয়েই খেপচুরিয়াস। এর কথা জিজ্ঞেস করছেন? এ জানেন এ খাতায় কি লিখেছে? কি? প্রেমপত্র। হোয়াট? বিস্ময় প্রকাশক প্রতাপ স্যার নন, কাছেই বসে থাকা অরুন্ধতী ম্যাম। বিধানবাবু ফিরলেন তাঁর দিকে। কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? না, ঠিক তা নয়, কিন্তু একটা 8-এর ছাত্র পরীক্ষার খাতায় মানে লাভ লেটার, ব্যাপারটা কেমন কেমন না। খাতাটাকে এবার তাঁর সামনেই মেলে ধরলেন বিধানবাবু। পড়ুন, নিজেই পড়ে দেখুন একবার। ভাষাটাও মারমার কাটকাট। আমি শিওর এমন প্রেমপত্র আপনি একটাও কোনো দিন পাননি, সে আপনার অল্প বয়সেই হোক আর উপযুক্ত বয়সেই হোক। নিন, ধরুন, পড়ে দেখুন একবার। এই অরুন্ধতী ম্যামের বয়স মধ্য 40-এ পৌঁছালে কি হবে, এখনও তিনি অনেকটাই সুন্দরী। এখন না হয় মোবাইলের চল হওয়ায় হাতে লেখা প্রেমপত্র প্রায় অচল হয়ে গিয়েছে, কিন্তু একটা কাল তো ছিল যখন হাতে লেখা প্রেমপত্রই ছিল এক এবং অদ্বিতীয়ম। আর সুন্দরী সুন্দরী মেয়েরা যে সেসব চিরকুট অনেকেই পেত,
তা এ স্কুলে তাঁর চেয়ে বেশি কে আর জানবে। সে কথা মনে পড়ায় লজ্জা পেয়ে মুখ নামালেন তিনি। না, আমার পড়ার দরকার নেই, অন্য কাউকে দিয়ে পড়ান। অরুন্ধতী ম্যাম না বলায় আগ্রহ নিয়ে এগিয়ে এলেন পল সায়েন্সের স্যার অয়নবাবু। আমাকে দিন বিধানদা, আমাকে দিন, পড়ে দেখি বেটা কি লিখেছে। বিধানবাবু তার হাতে খাতাটা দিতেই দ্রুততার সঙ্গে পড়ে ফেললেন তিনি, আর পড়ে শেষ হতেই তার গলা মুখ থেকে বেরিয়ে এলো হো 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 হাসি। সে হাসি যেন থামতেই চায় না। তার কাণ্ড দেখে আরও অনেক স্যার ও ম্যাডাম সিট ছেড়ে উঠে এসেছেন। তার ভেতর থেকে হিস্ট্রি স্যার কৌস্তব বাগ জানতে চাইলেন, কি হয়েছে, এত হাসাহাসির কারণ কি অয়নদা? অয়নবাবু হাসতে হাসতে খাতাটা এগিয়ে দিলেন তাঁর দিকে। নিন, নিজেই পড়ে দেখুন। খাতাটায় একবার চোখ বুলিয়ে কৌস্তব বাবু কিন্তু অয়নবাবুর মতো হাসলেন না। বললেন, এ আর আশ্চর্য কি, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে ঝাপিং কেস। অরুন্ধতী ম্যাম প্রশ্ন ছুড়লেন, মানে? এবার হাসলেন কৌস্তব বাবু। মানেটা তো খুব সোজা। অন্যের পাসিং টুকলি না পড়ে ঝেঁপে লিখতে গিয়ে এই কাণ্ড করেছে বেটা। টুকলিটা যে প্রেমপত্তর ছিল, যে দিয়েছে তাড়াহুড়োয় সেও যেমন খেয়াল করেনি, তেমনি এও সেটা পড়ে দেখেনি। অতএব যা হওয়ার ছিল হয়েছেও তাই। তার কথা শেষ হতেই হো হো করে হেসে উঠলেন অনেকেই। আশ্চর্য ছাত্র একখানা মায়েরি, কিচ্ছু পড়ে টরে না, বলে উঠলেন প্রতাপবাবু। বিধানবাবু বললেন, এই জন্যই ফেসবুকে এখন লেখালেখি হয়, দেখেন না, অনেকে লেখে মাস্টারদের হাতে বেদ ফিরিয়ে দিলে সব ঠিক হয়ে যেত। আমি চাই নে যে সত্যি বেদ ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু দুষ্টু ছাত্ররা এদিকে ওদিকে গুলতানি মেরে না বেরিয়ে একটু আধটু পড়বে তো। বাকি পৃষ্ঠাগুলোতে কি লিখেছে জানেন? পৃষ্ঠা ভরাতে শুধু প্রশ্নই লিখে গিয়েছে, যেন তার বিশ্বাস মাস্টাররা খাতার কিছুই পড়ে না, তাই যা তা লিখে পৃষ্ঠা ভরালেই নাম্বার পাবে। এরকম যাদের ধারণা, সেই ছেলেরা শূন্য ছাড়া কত পাবে বলুন দেখি। তার উপর যখন প্রেমপত্র ঢুকেছে, কি জানি বাবা, দেখে শুনে যা মনে হচ্ছে এ ছেলে বোধহয় নিজে থেকে প্রেমপত্রটুকুও লিখতে জানে না। তাপসবাবুর কথার পরিপ্রেক্ষিতে আরও এক দফা হাসির ঢেউ উঠলেও বিধানবাবুর মুখ থমথমে। জানে না আবার, এখনকার ছেলে সব ওটুকু পাঠ এমনিতেই শিখে যায়। এক একটা স্টুপিড, যা এক একখানা কাণ্ড ঘটায় না। কাণ্ড যে ছাত্ররা অনেকেই ঘটায় তা কি আর টিচাররা জানেন না? এ স্কুলেরও সকলে জানেন। সে কারণে তারা চুপ করে গেলেও চুপ করলেন না কৌস্তব বাবু। ছাত্রদের এসব কাণ্ডের কথা আর কি বলছেন? অভিনব কাণ্ড তো ঘটিয়েছিল আমার পাশের স্কুলের এক ছাত্র। হ্যাঁ, সেও প্রেমপত্রর কেস, কিন্তু সে বেটা এরকম করে সেটা খাতায় লিখে শূন্য পায়নি, বরং অন্যের জীবনে প্রেমের ফুল ফুটিয়েছিল। প্রেমের ফুল? অয়নবাবু যেন চমকেই উঠলেন। অন্যদেরও আগ্রহ তুঙ্গে। কিরকম কিরকম? বিধানবাবু কিছুটা হালকা মুডে এসেছেন। বললেন, গল্পটা বলেই ফেলুন কৌস্তব বাবু, প্রেমের গল্প শোনার লোকের অভাব হয় না। বলি তাহলে, বলুন। জিজ্ঞাসাটা সবার উদ্দেশ্যেই, তাই উত্তরও এলো সেভাবে, হ্যাঁ 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 হ্যাঁ। কেসটা ঘটেছিল আমি এই স্কুলে আসার বছর দুয়েক আগে। শাশ্বতী রায় নামে ইংরেজির এক ম্যাম আর রজতকান্তি দত্ত নামে ফিজিক্যাল এডুকেশনের এক টিচারের কাণ্ড ছিল সেটা। দুজন আবার দুই চরিত্রের ছিলেন। মধ্য ৩০-এই শাশ্বতী ম্যাম ছিলেন বেশ রাগী আর পুরুষ বিরোধী। অন্যদিকে ৪৫ পেরোনো রজতবাবু চেহারায় বাঘের মতো তাগড়াই হলে কি হবে, একেবারে শান্ত, সেই সঙ্গে রসিকও। মজার কথা এই যে তখনও দুজনেই ছিলেন আনম্যারিড। তা হয়েছিল কি, অন্য দিনের মতো সেদিনও নিয়মমাফিক ক্লাস চলছিল স্কুলে। 3rd পিরিয়ডে 6C'র ক্লাস ছিল রজতবাবুর। অন্যদিন ক্লাসে যাওয়ার সময় মেনটেন করলেও সেদিন তার একটু লেটই হয়ে গিয়েছিল ক্লাসটায় পৌঁছতে। শেষমেশ তড়িঘড়ি করে ক্লাসে ঢুকতে না ঢুকতেই 3জন ক্যাপ্টেনই ছুটে এসেছিল তাঁর কাছে।
বলেছিল, স্যার স্যার সাংঘাতিক একটা ব্যাপার ঘটে গিয়েছে স্যার। অ্যাঁ, একেবারে সাংঘাতিক ব্যাপার, বলে উঠেছিলেন রজতবাবু। তিনিও সব ছাত্রদের চরিত্রচিত্তির ভালোভাবেই বুঝতেন। ওরা যে সামান্য ব্যাপারকেও সাংঘাতিক ভেবে বসে তা তিনি জানতেন। অতএব মুখে বিস্ময় প্রকাশ করলেও বিচলিত হননি একটুও। চেয়ারে আয়েশ করে বসার পরে হাসি ফুটিয়ে মুখে বলেছিলেন, তা ব্যাপারটা কি শুনি? স্যারের কথায় সামনের তিনজন ওর মুখ চাওয়াচাওয়ি করছে দেখে উদ্ধারকর্তা হয়ে উঠেছিলেন রজতবাবুই। জিজ্ঞেস করেছিলেন, মুখ চাওয়াচাওয়ি করছিস কেন রে? কি হয়েছে? কেউ একজন খুলে বল না। আচ্ছা বেশ, তোদের মধ্যে ফার্স্ট ক্যাপ্টেনকে, সেই বলুক। ফার্স্ট ক্যাপ্টেন অর্ণব নামের একটা ছেলে। সঙ্গে সঙ্গে সে মুখ তুলেছিল। সেটা আমি মুখে বলতে পারবো না স্যার, আপনি নিজেই পড়ে দেখুন, বলেই সেকেন্ড ক্যাপ্টেনের পকেট থেকে সে বার করে দিয়েছিল একটা ছোট্ট চিরকুট। রজতবাবু একটু বিস্মিত হয়ে জানতে চেয়েছিলেন, কিরে এটা? এটা একটা লাভ লেটার স্যার। অ্যাঁ, লাভ লেটার? হ্যাঁ স্যার। তড়িঘড়ি করে চিরকুটটা খুলতেই হয়েছিল রজতবাবুকে। দেখেছিলেন তাতে বাংলায় তেরা বেড়া অক্ষরে লেখা রয়েছে, আই লাভ ইউ। সেটা পড়ে তো রজত স্যার হেসে বাঁচেন না। কিন্তু ওই রকম কেস, তার উপর ছাত্রদের সামনে হেসে ফেললে তাদের মনে অন্য ইম্প্যাক্ট হবে, তাই চিরকুটটা পড়ে রাগ রাগ ভাব দেখিয়ে একটু কড়া গলায় চেঁচিয়ে উঠেছিলেন, কে কে কাকে লিখেছে সব? সেকেন্ড ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে পিছন দিকের বেঞ্চ থেকে ধরে নিয়ে এসেছিল রোগা পাতলা একজন ছাত্রকে। এই যে স্যার, এই যে এই লিখে নিয়ে এসেছে। রজতবাবু চোখ মোটা করে গর্জে উঠেছিলেন, তুই তুই এসব কাজ করেছিস? ছেলেটা উত্তর দেবে কি, ভয় তার কম্ম সারা। নাম কি রে তোর? বল বল বল, নামটা বল। তবুও ছেলেটা ভয় খেয়ে চুপ আছে দেখে পরিচয় দিতে উদ্যোগী হয়েছিল ফার্স্ট ক্যাপ্টেনই। ওর নাম গহন স্যার, গহন ঘোষ। থাকে কোথায়? জয়গাছিতে। রজতবাবু আবারও ফিরেছিলেন অপরাধীর দিকে। কাকে লিখেছিস এটা? বল, কাকে লিখেছিস? স্যারের ধমকের তোড়ে তুতলে গিয়েছিল ছেলেটা। নীলুকে। কাকে? নীলুকে। কে সে? নীলু ওর বন্ধু স্যার, সবচেয়ে কাছের বন্ধু। বক্তা ফার্স্ট ক্যাপ্টেনই। গহনের বন্ধুটিও যে একটা ছেলে রজতবাবু বুঝে গিয়েছিলেন, তাই এই প্রশ্ন ছুড়েছিলেন, কই, কোথায় সে? নীলু আজ স্কুলে আসেনি স্যার, কদিন ধরেই আসছে না। শুনেছি এর সঙ্গে নাকি আগে একদিন ঝগড়া হয়েছিল, তাই বোধহয় আসছে না। ব্যাস, যা বোঝার বুঝে গিয়েছিলেন রজতবাবু। আই লাভ ইউ লেখার কারণও বুঝেছিলেন। কিন্তু তা বলে তো আর চুপ থাকা যায় না, তাহলে ছাত্রদের মধ্যে অন্য বার্তা ছড়াবে। অতএব সকলের উদ্দেশ্যে বলেছিলেন, দেখ, এরকম করে উল্টোপাল্টা কিছু লেখাটেখা মোটেই ঠিক না, সে তোরা যাকেই লিখিস না কেন। এই যে গহন, এ ছেলেটাও একেবারে ঠিক কাজ করেনি, এর একটা বিহিত অবশ্যই হওয়া দরকার। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। তোদের ক্লাস টিচার কে রে? ক্লাস টিচার? শাশ্বতী ম্যাম স্যার। হ্যাঁ, শাশ্বতী ম্যাম? তা বেশ, তাহলে এক কাজ কর, একজন গিয়ে এই চিরকুটটা তাঁর হাতেই দিয়ে আয়। এদিকের ঘটনা যা সেটা আমি ফিরে গিয়ে তাকে বলে দেবো ক্ষণ। ফার্স্ট ক্যাপ্টেনই এগিয়ে গিয়েছিল সেই কাজটা সম্পন্ন করবার জন্য। এভাবেই ছোট্ট প্রেমপত্রটা ঘুরে চলে গিয়েছিল অবিবাহিতা শাশ্বতী ম্যামের কাছেই। ফার্স্ট ক্যাপ্টেন গিয়ে শাশ্বতী ম্যামকে চিরকুটটা দিয়ে বলেছিল, রজত স্যার পাঠিয়েছেন, বলে সে চলে এসেছিল নিজের ক্লাসে। ম্যাম তো প্রথমে বুঝতেই পারেননি চিরকুটটা কিসের, যাচ্ছিলেন 9-এর ক্লাসে। রুমে ঢোকার আগে কৌতূহলবশত চিরকুটটা খুলে দেখতে গিয়েই একেবারে থ। ক্রমশ রক্ত চড়েছিল মাথায়, রাগে চোখ মুখ লাল, দাঁতে দাঁত চেপে বসেছিল। তার নিশ্চয় মনে হচ্ছিল এক্ষুনি ছুটে গিয়ে শক্ত একটা জবাব দিয়ে আসেন রজতবাবুকে। এই যাবেন এই যেমন করেও যাননি শেষ পর্যন্ত।
কষ্ট করে থামিয়েছিলেন নিজেকে। পরেই ব্যবস্থা নেবেন ঠিক করে ক্লাসে ঢুকেছিলেন, কিন্তু পড়াতে আর পারেননি। ছাত্রদের লেখার কাজ দিয়ে গুম মেরে বসে থেকেছিলেন। ক্লাস শেষের ঘন্টা পড়েছিল একটা সময়। রজতবাবু একটু আগেই রুম থেকে বেরিয়ে পড়েছিলেন ম্যামের সঙ্গে দেখা করে অভিযোগটা জানাবেন বলে। গিয়ে দেখেন সবেমাত্র ক্লাস থেকে বেরিয়েছেন ম্যাম। অতএব তখনই জোর পায়ে এগিয়ে গিয়ে পাকড়েছিলেন তাঁকে। এই যে শাশ্বতী ম্যাম, হাতে পেয়েছেন তো চিরকুটটা? তারপর হয়তো বলতেন, পড়ে বুঝুন কি অবস্থা, কোথায় পৌঁছে যাচ্ছে এখনকার ছাত্ররা। কিন্তু বলবেন কি? যেটুকু বলেছিলেন শুধু সেটুকুরই যেন অপেক্ষা ছিল শাশ্বতী ম্যামের। মুখ ঘুরিয়েই রজতবাবুর ডান গালে দিয়েছিলেন সপাটে এক থাপ্পড়। তারপরে ইংরেজিতে যেন প্রবল একটা আইফোন। হোয়াট দ্য হেল হ্যাভ ইউ সেন্ট? হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োর সেলফ? বলিউড হিরো সলমান খান নাকি শাহরুখ খান? নিজের মুখটা আয়নায় ভালো করে দেখেছেন কখনো? দেখেছেন? যত সব গেঁয়ো ভূত! এত সাহস হলো কি করে আপনার আমাকে প্রপোজ করার? তাও সেটা আবার এক ছাত্রের হাত দিয়ে পাঠিয়েছেন। প্রথমটায় হঠাৎ চড় খাওয়ার কারণ বুঝতেই পারেননি রজতবাবু, তাই হতভম্ব হয়ে মুখে হাত বোলাচ্ছিলেন। কিন্তু শাশ্বতী ম্যামের শেষের কথায় নিজের ভুলটা ভালোভাবেই বুঝতে পারলেন। বোঝার পরে উনি কিছু বললেন না। পাশে থাকা অভিক স্যারের গলায় যেন কিছুটা উষ্মা। কাকে কিভাবে বলবেন? শাশ্বতী ম্যাম তো ততক্ষণে ভিসুভিয়াসের মতো রাগী হয়ে টিচার্স রুমের দিকে রওনা হয়ে গিয়েছেন। দৌড়ে গিয়ে তার মুখের সামনে দাঁড়ানোর মনোবল তখন রজতবাবুর আর কোথায়। যাহ, তাহলে বিনা দোষে একটা পেল্লাই বাঘ শেষ পর্যন্ত একটা ছাগলেই পরিণত হলো। অয়ন স্যার আফসোস করে বলে উঠেছিলেন। এক ম্যাডাম জানতে চেয়েছিলেন, তখন তিনি সত্যিটা না বলতে পারুন পরে নিশ্চয়ই বলেছিলেন? অফকোর্স বলেছিলেন, তবে শাশ্বতী ম্যামের কাছে আর না, বলেছিলেন হেড স্যারের কাছে। তিনি তখন ডেকে পাঠিয়েছিলেন ম্যামকে। তারপর আর কি? পুরো ব্যাপারটা খোলসা হতেই শাশ্বতী ম্যাম লজ্জায় যে কোথায় লুকোবেন ভেবেই পাননি। 7টা দিন আর স্কুলেই আসেননি তিনি। ব্যাস, একজন মহিলা এত বড় ভুল করেও পার পেয়ে গেলেন, তার কিচ্ছু হলো না। অভিকবাবুর গলায় আবার উষ্মা। কৌস্তববাবু বললেন, কিচ্ছু হয়নি তাই বা বলি কি করে? রজতবাবুর সেই ঘটনার 3 মাসের মাথায় তাঁকে যে পুরুষ প্রজাতির প্রতি সমস্ত ঘৃণাই ত্যাগ করতে হয়েছিল। বিয়ে করতে হয়েছিল একজনকে, এবং সেই মানুষটিকে তিনি এখন বড্ড বেশি ভালোবাসেন। মানে তার প্রেমে পড়েছেন আর কি। বুঝেছি, এখন নতুন উপাধি হয়েছে দত্ত, তাই তো? হাসি মুখে জানতে চাইলেন অরুন্ধতী ম্যাম। উত্তরটা কৌস্তববাবুর কাছ থেকে না এসেছিল বিধানবাবুর কাছ থেকে। সেটা কি আর কাউকে বলে দিতে হয়? এই গল্পের তো সেখানেই সুপার এন্ডিং হওয়া উচিত, কি কৌস্তববাবু, তাই তো? কৌস্তববাবু উত্তর দেবেন কি, তার আগেই হাত দূরে বসে থাকা তাঁরই ঘনিষ্ঠ বন্ধু স্নেহাশিসবাবুর দিক থেকে ভেসে এলো খুক খুক কাশির আওয়াজ। সেদিকে একবার তাকিয়ে মৃদু হেসে কৌস্তববাবু হাত ঘড়ি দেখলেন। তারপর প্রসঙ্গ পাল্টালেন। টাইম ওভার, এখন 11টার ক্লাস আছে আমার, যাই ক্লাসটা করে আসি। তিনি সত্যি সত্যি চলে যাচ্ছিলেন, থামালেন অয়নবাবু। আরে, আমাদের আশাহত করে লাভ কি, শেষটুকু তো বলে যান। এবার কৌস্তববাবুর মধ্যে এড়ানোরই ভাব। আর কি বলবো, এন্ডিং কিছু একটা ভেবে নিন না আপনারা। হে পাঠকবর্গ, লেখক চুপি চুপি আপনাদের জানাচ্ছেন, না, দত্ত নয়, শাশ্বতী ম্যাম তাঁর রায় উপাধি ত্যাগ করে এখন শাশ্বতী বাঘ হয়েছেন। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।